পাচার হওয়া অর্থ ফেরাতে বিশ্ব ব্যাংকের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে অজয় ইউনুস বৈঠক। এলডিসির উত্তরণে ডব্লিউটিওর সমর্থন প্রত্যাশা। জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে মতভিন্নতা। সংসদের মাধ্যমে সংবিধান সংস্কার চায় বাম দলগুলো। প্রতিষ্ঠিত পন্থা পাশ কাটিয়ে সংশোধনী ভয়ঙ্কর নজির তৈরির শঙ্কা। ভয় জাগাচ্ছে ডেঙ্গু। চলতি মাসে একদিনে রেকর্ড মৃত্যু 12। মশার কামড় থেকে বাঁচতে হরহামেশাই কয়েল জ্বালাচ্ছেন সাধারণ মানুষ। শ্বাসকষ্ট সহ বাড়ছে নানা রোগের শঙ্কা। হাত বদলেই বাড়ে এলপিজির দাম। মূল্য নির্ধারিত থাকলেও অন্তত 150 টাকা বেশি দরে কিনছেন ভোক্তা। দায় এড়াতে পারে না বিইআরসি, বলছে ক্যাব। ভোক্তায় অভিযোগের পরামর্শ। এবং জাতিসংঘে ফিলিস্তিন ইস্যুতে সরব বিশ্ব নেতারা। স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি, হামাসের জন্য পুরস্কার মন্তব্য ট্রাম্পের। গাজার করুণ চিত্র তুলে ধরলেন এরদোয়ান। সময় সংবাদের সঙ্গে আছি আমি রাইসা। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত, দারিদ্র্য বিমোচন কর্মসূচির জন্য নতুন অর্থায়ন ও স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে বিশ্ব বাণিজ্য সংস্থা ও বিশ্ব ব্যাংকের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। মঙ্গলবার জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে বৈঠকে যুদ্ধ বন্ধ ও শান্তি প্রতিষ্ঠায় বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। এ সময় গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের পথে বাংলাদেশের সংস্কার কর্মসূচি ও নির্বাচন নিয়ে পরিকল্পনার কথা জানান ডক্টর ইউনুস। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফরের দ্বিতীয় দিনে ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এদিন নিউ ইয়র্ক সময় দুপুরে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের পাচার হওয়া অর্থ ফেরত আনতে সংস্থাটির সহযোগিতা চান সরকার প্রধান। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এ ব্যাপারে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছেন বিশ্ব ব্যাংকের প্রধান। চিফ অ্যাডভাইজার জানিয়েছেন যে আমাদের বাংলাদেশের থেকে যে $234 বিলিয়ন শেখ হাসিনার আমলে সাইফন অফ হয়ে গেছে, যারা চুরি করে নিয়ে গেছে, তো সেই টাকাটা ফেরানো তার একটা বড় একটা প্রায়োরিটি। সেই বিষয়ে উনি আলাপ হয়েছেন। আপনি জানেন ওয়ার্ল্ড ব্যাংক এগুলো ক্ষেত্রে যথেষ্ট এক্সপার্টিজ আছে, তারা এগুলো ব্যাপারে হেল্প করে। তারপরে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর রিফর্ম এবং ফিসকাল রিফর্ম এগুলো বিষয়েও তার সাথে আলাপ হয়। এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিও মহাপরিচালক ডক্টর এনগোজি ওকনজো ইয়েলা। এ সময় বাংলাদেশের রফতানি সুবিধা, তৈরি পোশাক খাতের বাজার সম্প্রসারণ, উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্য বৈষম্য কমানো সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। প্রেস সচিব জানান, বাংলাদেশের স্বল্পোন্নত দেশ এলডিসি থেকে উত্তরণে ডব্লিউটিওর সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা। এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য যদি আমাদের তো কিছু বিভিন্ন দেশে আমরা প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস পাই, ডিউটি ফ্রি এক্সেস পাই, সেই প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস যাতে আমাদের অ্যাফেক্টেড না হয় সেই জন্য আমরা ডব্লিউটিওর হেল্প চেয়েছি। এদিকে নেদারল্যান্ডসের রানী দ্বিতীয় ম্যাক্সিমার সঙ্গে বৈঠক হয় প্রধান উপদেষ্টার। এসব বৈঠকে আর্থিক অন্তর্ভুক্তি, ক্ষুদ্র ঋণ, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও সবুজ জ্বালানির ক্ষেত্রে সহযোগিতা চান ডক্টর মোহাম্মদ ইউনুস। সফরের দ্বিতীয় দিনের শুরুতে জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনের উদ্বোধনী দিনে বিতর্ক পর্বে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, যেখানে অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। বৈশ্বিক শান্তি, যুদ্ধ সংঘাত, জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়ন ছিল এ অধিবেশনের মূল বিষয়। প্রধান উপদেষ্টার দ্বিতীয় দিনের কর্মসূচিতে গুরুত্ব পেয়েছে ব্যবসা বাণিজ্য, অর্থনীতি এবং বাংলাদেশের উন্নয়ন প্রসঙ্গ। সাইডলাইনের বিভিন্ন বৈঠক এবং সভায় বাংলাদেশের জন্য ঋণ সহায়তা চাওয়ার পাশাপাশি বিদেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। সাংবিধানিক আদেশ কিংবা অন্য কোনো পদ্ধতিতে নয়, সংসদের মাধ্যমে সংবিধান সংশ্লিষ্ট সংস্কার চায় বাম দলগুলো। নেতাদের অনেকে মনে করেন, প্রতিষ্ঠিত পদ্ধতিকে পাশ কাটিয়ে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে সংবিধান সংশোধন ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর নজির হয়ে দাঁড়াবে। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। সংবিধান সম্পৃক্ত বিষয়ের সংস্কার বাস্তবায়ন হবে কিভাবে তা নিয়ে এখনো কাটেনি বিতর্ক। সবশেষ কয়েকজন বিশেষজ্ঞের সুপারিশের বরাত দিয়ে রাষ্ট্রপতির সাংবিধানিক আদেশের মাধ্যমে সংস্কার বাস্তবায়নের প্রস্তাব সামনে আনে জাতীয় ঐকমত্য কমিশন। জামায়াত সহ কিছু দল এতে সায় দিলেও ভিন্ন অবস্থানে বিএনপি সহ অন্যরা।
বাম ঘরানার প্রায় সব দলই মনে করে সাংবিধানিক আদেশ নয়, বরং নির্বাচিত সংসদই সংবিধান সম্পর্কিত সংস্কার বাস্তবায়নের প্রতিষ্ঠিত পদ্ধতি ও উপযুক্ত বিকল্প। এক্ষেত্রে সংসদকে পাশ কাটালে ভবিষ্যতের জন্য তৈরি হবে ভয়ঙ্কর নজির, এমন সতর্ক বার্তাও দিচ্ছেন বাম নেতারা। অর্ডারটা আলটিমেটলি এটা রাষ্ট্রপতির নামে এটা জারি হবে। এটা খুবই বিপজ্জনক, খুবই ভয়ঙ্কর একটা প্রস্তাবনা। সেটা এই অর্থে যে তাহলে ভবিষ্যতে সংবিধান পরিবর্তনের জন্য মানুষের ম্যান্ডেট প্রয়োজন হবে না, প্রতিনিধিত্ব লাগবে না, পার্লামেন্ট লাগবে না। রাষ্ট্র রাজনীতির কোনো বাঁকে কোনো একটা পরিবর্তনের সময় রাষ্ট্রপতিকে দিয়ে আপনি যে কোনো সংশোধনী তখন আপনি জারি করতে পারবেন। সংবিধান সংশোধন করে যেটা করতে হবে আগামী পার্লামেন্টের জন্য রেখে দিতে হবে। কিন্তু তাই এটা ছাড়া ওনারা নতুন করে বাস্তবায়নের এমন অনেকগুলো পদ্ধতি আনতেছে, আমি দেখছি সেটা আমাদের ঐক্যমতকে ক্ষতিগ্রস্ত করতেছে। এটা মোটেই গ্রহণযোগ্য না। সাংবিধানিক আদেশ জারির ক্ষেত্রে উদাহরণ হিসেবে সামনে আনা হচ্ছে পাকিস্তান আমলে সামরিক শাসক ইয়াহিয়া খানের একই ধরনের একটি আদেশকে। কিন্তু ৭০-এর সেই প্রেক্ষাপট আর বর্তমান বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন বলে মনে করেন বাম নেতারা। তখন তো প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট ছিল, এক। ২ নম্বর কথা হলো তখন সংবিধান স্থগিত করে তারপরে সেগুলো অর্ডার দিতে হয়েছে। এখন তো সংবিধান স্থগিত না, সেই জায়গায় এটা সংবিধানের বাইরে যাওয়ার কোনো উপায় এখানে নাই। বাস্তবে আমরা একটা সংবিধান শূন্য অবস্থার মধ্যে নেই। নানা সমালোচনা থাকা সত্ত্বেও আমরা একটা সাংবিধানিক পদ্ধতিতে সরকার চলছে। এমনকি ঐক্যমত কমিশন তারা যে আলাপ আলোচনা করছেন সংস্কারের যে এজেন্ডা, এটারও কোন মূল ভিত্তি কিন্তু বিদ্যমান সংবিধান। কেউ মনে করছে যে সুযোগ এটা পাইছে, এবার এটা দিয়েই সব করতে হবে। এটা ঠিক না। সংবিধান শপথ নিয়ে এখানে সরকার হয়েছে, এই সরকার সংবিধান শপথ ভায়োলেট করে যা ইচ্ছা তাই করতে পারে না। তো সংকট নিরসন হওয়ার থেকে সংকট তৈরি হবে, সেই সংকট তৈরি হওয়াটা কখনোই শ্রেয় না। সেই কারণে আমরা বলছি নির্বাচনটা করে এটা নির্বাচিত সরকার হাতে ক্ষমতাটা দিয়ে এই সামগ্রিক বিষয়গুলো সেটেল করো। এদিকে রাষ্ট্রীয় মূলনীতিতে নতুন কিছু সংযোজন করলেও বিদ্যমান চারনীতি বহাল রাখার পক্ষে সরব বেশ কয়েকটি বাম দল। এর ব্যত্যয় হলে সনদে সই না করারও ইঙ্গিত দেন নেতারা। যে বিষয়গুলো মৌলিক আদর্শগত বিরোধের জন্ম দেবে সেগুলোকে বাদ দেওয়াটাই সমীচীন বলে আমরা মনে করি। আর তা না হলে শুধুমাত্র আমাদের দল না, অনেকগুলো দলের পক্ষেই হয়তো এই জাতীয় সনদে স্বাক্ষর করা সম্ভব নাও হইতে পারে। আমরা তো সই করতে চাই, কিন্তু এটা নির্ভর করবে যারা ঐক্যমত্য কমিশন তাদের উপরে। বিতর্কিত ভূমিকাতে যদি লেখা থাকে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে তারা যদি এমন কথা বলেন যা মোটেই গ্রহণযোগ্য না, তাহলে আমাদের পক্ষে হয়তো অসম্ভব হয়ে দাঁড়াবে এই সনদে আনুষ্ঠানিক স্বাক্ষর করার। যেসব সংস্কারে সব দল একমত থাকবে সেগুলোর ভিত্তিতে সনদ তৈরির পক্ষে বামপন্থী বেশিরভাগ দল। নির্বাচিত পার্লামেন্ট নিয়ম অনুযায়ী করবে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। তাহলে একটা বিপ্লব করেই করবে। মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে আজ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন মামলার বিশেষ তদন্ত কর্মকর্তা। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন রিপোর্টার আফজাল হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আজকে বিশেষ তদন্ত কর্মকর্তা এবং তিনি স্পেশাল প্রসিকিউটর হিসেবে কাজ করেন এবং কাজ করে আসছেন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্টের বিচার শুরু হওয়ার পর থেকে। তার নাম হচ্ছে তানভীর হাসান জোহা এবং তাকে সবাই তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে চেনে। তিনি আজকে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন। তার সাক্ষ্য নেয়ার কারণটা হচ্ছে তিনি এই মামলায় বেশ কিছু কল রেকর্ড যেটি জব্দ করেছেন তদন্তকালীন চলাকালীন সময়ে। তার মধ্যে যেটি রয়েছে যে 14 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামালের সঙ্গে শেখ হাসিনার ফোন আলাপ, একই সঙ্গে শেখ হাসিনার সঙ্গে ফজলেনুর তাপসের যে ফোন আলাপ 18 জুলাই যেটি হয়েছিল সেই ফোন আলাপগুলো তিনি জব্দ করেছেন। একই সঙ্গে হাসানুল হক ইনুর সঙ্গে শেখ হাসিনার যে ফোন আলাপ সেই ফোন আলাপগুলো তিনি জব্দ করেছিলেন এবং তিনি কিভাবে জব্দ করেছেন, কিভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে সেই বিষয়গুলোই তিনি আজকে ট্রাইব্যুনালে জবানবন্দি আকারে উপস্থাপন করবেন। এছাড়া বেশ কিছু সরকারের নথিপত্র জব্দ করা হয়েছে। সেই সময় জুলাই আগস্টের আন্দোলন চলাকালীন সময়ে সরকারের মাধ্যমে দেওয়া হয়েছিল, সেই নথিপত্রগুলোও তিনি জব্দ করতে পেরেছিলেন। সেই জব্দ তালিকার সাক্ষী হিসেবেই আজকে বিশেষ প্রসিকিউটর হিসেবে এবং বিশেষ তদন্তকারী কর্মকর্তা হিসেবে তানভীর হাসান জোহা সেই সাক্ষ্যটি দেবেন। এর মধ্যে এই মামলার যে একমাত্র আসামি ছিলেন চৌধুরী আব্দুল আল মামুন, তিনি আবার পরে রাজসাক্ষী হয়েছেন। তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং তাকে এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গারদখানায় রয়েছে। প্রসিকিউশন যেহেতু বারবারই বলছে যে আজকে যে বিশেষ সাক্ষী বা বিশেষ
বিশেষ প্রসিকিউটর সাক্ষ্য দেবেন। এরপরে মামলার তদন্ত কর্মকর্তা যিনি এই মামলাটির পুরোটা তদন্ত করেছেন তিনি সাক্ষ্য দেবেন এবং তাকে জেরা হবে। তাকে জেরা হওয়ার পরে এই মামলাটি যুক্তিতর্ক উপস্থাপন পর্যায়ে শুরু হবে এবং সে সময় প্রসিকিউশন এবং আসামিপক্ষ দুপক্ষই যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে এই মামলাটি রায়ের দিকে এগিয়ে যাবে। মোটামুটি আজকে মূল যে ঘটনা, যে সাক্ষী তিনি সাক্ষ্য দেবেন সেই সাক্ষীটি আবার সরাসরি সম্প্রচার করা হবে বিটিভির মাধ্যমে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে ফেসবুক পেজ রয়েছে, ইউটিউব পেজ রয়েছে, সেখান থেকেও আজকের সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করা হবে। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন। উপাচার্য সহ শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজও কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। বিস্তারিত জানাতে ক্যাম্পাসে আছেন রিপোর্টার আলতাফ হোসেন, সরাসরি যাচ্ছে তার কাছে। শিক্ষক লাঞ্ছনার ঘটনা, একই সঙ্গে তাদের বিচারের দাবি এবং পোষ্য কোটা বহালের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কমপ্লিট শাটডাউন পালন করছে। মূলত 4 দিনব্যাপী এই টানা যে কমপ্লিট শাটডাউন শিক্ষকদের, তার ফলে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক ধরনের অচল অবস্থা তৈরি হয়েছে। কারণ এর ফলে কিন্তু বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক সব ধরনের কার্যক্রম বন্ধ আছে। একই সঙ্গে ছাত্ররাও কিন্তু, শিক্ষার্থীরাও কিন্তু বিশ্ববিদ্যালয় ছেড়েছে, হল ছেড়ে ইতিমধ্যে অনেকে বাড়ি চলে গেছে। মূলত ছাত্রদের হল ছাড়া এবং বাড়ি যাওয়ার যে কারণ, সেটি হচ্ছে মূলত রাষ্ট্র নির্বাচন যে পেছানো, 25 সেপ্টেম্বর থেকে 16 অক্টোবরে যে নির্বাচন যে পেছানোর ঘটনা, তারই প্রেক্ষাপটে কিন্তু শিক্ষার্থীরা অনেকে ক্যাম্পাস ছেড়েছে। ফলে বিশ্ববিদ্যালয় কিন্তু আমরা ফাঁকা দেখছি। আর শিক্ষকদের যে কমপ্লিট শাটডাউন চলছে, সেটির ফলে কিন্তু আরও অচল অবস্থা তৈরি হচ্ছে বিশ্ববিদ্যালয়। আমরা এই মুহূর্তে দেখছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা চেয়ার পেতে তারা বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে লিচু বাগানে মূলত তারা অবস্থান নিয়েছে এবং তাদের যে দাবি, মূলত শিক্ষকদের সাথে যে শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা গত 20 তারিখে এবং তার প্রেক্ষাপটে তাদের সাথে দিনব্যাপী যে শিক্ষকদের অবরুদ্ধ করে রাখা, এই ঘটনার প্রেক্ষাপটে কিন্তু মূলত তারা এই কমপ্লিট শাটডাউন, একই সঙ্গে তাদের যে পোষ্য কোটা স্থগিত করা হয়েছে তার দাবি, সেটি বহালের দাবিতে তারা কিন্তু এই কর্মসূচি পালন করছে। এবং তারা এই মুহূর্তে যেটি বলছেন যে পোষ্য কোটা অর্থাৎ প্রাতিষ্ঠানিক সুবিধার আওতায় তাদের সন্তানদের যে ভর্তির কার্যক্রম, সেটি আসলে তারা বহাল চান, যেটি গত 18 সেপ্টেম্বর একবার বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি কিন্তু এই পোষ্য কোটা স্থগিত করে তারপরে শিক্ষকরা কিন্তু আসলে তারা এটা নিয়ে আন্দোলন শুরু করে। পরবর্তীতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সেটি কিন্তু স্থগিত করা হয় গত 20 তারিখ। এরপর থেকেই শিক্ষকরা এই কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে এবং তারা যেটি বলছেন এই মুহূর্তে যে এটি নিয়ে আসলে তাদের ভিতরে শিক্ষক এবং প্রশাসনের ভিতরে এক ধরনের আলোচনা চলছে অনানুষ্ঠানিকভাবে এবং তার প্রেক্ষাপটে তারা আশা করছেন যে হয়তো তাদের দাবি অর্থাৎ এই পোষ্য কোটা বহাল এবং শিক্ষক লাঞ্ছনায় যারা জড়িত যেসব শিক্ষার্থী, তাদের বিচারের যে দাবি সেটি হয়তো মেনে নেওয়া হবে। এর ফলে যদি এই দাবি মেনে নেয়, তবে অচিরে হয়তো শিক্ষকরা, শিক্ষক কর্মকর্তা, কর্মচারীরা তাদের এই কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করবে। তা না হলে তাদের এই কর্মসূচি কিন্তু চলতেই থাকবে বলে শিক্ষকরা আমাদেরকে জানিয়েছে। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কমপ্লিট শাটডাউনের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। সময় সংবাদ আরও থাকছে। 4 লেন হওয়ায় এশিয়ান হাইওয়েতে উত্তরবঙ্গ থেকে রাজধানীগামী যাতায়াতে ভোগান্তি কমলেও বেড়েছে দুর্ঘটনা। মহাসড়কে ছোট বড় যানবাহন চলাচলই কারণ। জনবলের অভাবকে দুষছে পুলিশ। কোনোভাবেই কমছে না এডিসের প্রকোপ। চলতি মাসে একদিনেই ডেঙ্গুতে মারা গেছেন রেকর্ড 12 জন। এডিস থেকে বাঁচতে নিম্ন মধ্যবিত্তের হাতিয়ার মশার কয়েল। তবে বিশেষজ্ঞরা বলছেন মশার কয়েলে কিছু ক্ষেত্রে মশা থেকে বাঁচলেও শ্বাসকষ্ট, এমনকি ফুসফুসের ক্যান্সার সহ নানাবিধ রোগের শঙ্কা বাড়ছে। তাই মশা থেকে বাঁচতে মশারের বিকল্প নেই বলে মত চিকিৎসকদের। শাহজাহান খানের ক্যামেরায় আয়েশা সিদ্দিক সামিয়ার রিপোর্ট। মশা তাড়াতে জ্বলছে কয়েল, বন্ধ ঘরে ধোঁয়ায় ভরে উঠছে চারপাশ। এমন দমবন্ধ দশায় মশা থেকে বাঁচলেও বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি।
শহরের অলিগলির সব দোকানে চাইলেই মেলে নামি দামি ব্র্যান্ডের মশার কয়েল। মূল্য হাতের নাগালে থাকায় হরহামেশাই এসব কয়েল কিনছেন জনসাধারণ। কোনোটা দাবি করছে 24 ঘন্টা, আবার কোনোটা বলছে মশা থেকে দিবে 72 ঘন্টার নিরাপত্তা। রাতে মশার কয়েল জ্বালিয়ে ঘুমাচ্ছেন, ভাবছেন ডেঙ্গুর ভয়াল প্রকোপ থেকে নিরাপদ, কিন্তু আসলেও কি তাই? চিকিৎসকরা বলছেন কয়েলের ব্যবহার মশার আক্রমণ থেকে নিশ্চয়তা তো দেয়ই না, বরং এতে রয়েছে স্বাস্থ্য ঝুঁকি। মশার কামড় থেকে বাঁচতে গিয়ে আমি লাংসের ক্ষতি করলাম, বা আমাদের যে শ্বাস প্রশ্বাসের জন্য পিওর অক্সিজেন দরকার, সেই অক্সিজেনটা আমরা পেলাম না। শরীরের মধ্যে বিভিন্ন ধরনের গ্যাস আছে, সেগুলো সহ যখন আমার ফুসফুসে ঢুকবে, স্বাভাবিকভাবেই ফুসফুস যথাযথভাবে কাজ করতে পারবে না। এবার নজর দেওয়া যাক রাজধানীর মুগদা হাসপাতালে। ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি বেশিরভাগ রোগী বাসায় কয়েল ব্যবহার করেন। যদিও ডেঙ্গু থেকে নিরাপদ থাকতে পারেননি, উল্টো কয়েল ব্যবহারের কারণে শারীরিক নানাবিধ অস্বস্তি আছে। মশারিটা নাই না তো, কয়েল জ্বালাই ঘুমাই আমরা, কাজ করে কয়েল জ্বালাইলে ওটা ধোয়াটা লাগে তো কাশি হবেই, মশারি টানানোর দরকার হয় না, একবার স্প্রে মারলে আর লাগে না। যাদের শ্বাসকষ্ট তাদের তো কষ্ট হয় ধোয়াতে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন মশার কয়েল ব্যবহারে ভয়াবহ ক্ষতির মুখে আছে মানব স্বাস্থ্য। বিশেষ করে শিশুদের জন্য এই ধোঁয়া হতে পারে মারাত্মক ক্ষতির কারণ। মশার কয়েলের ধোঁয়া তার শরীরে যায়, ফুসফুসের ক্যান্সার হতে পারে, অ্যাজমা বা হাঁপানি অথবা শ্বাসতন্ত্রীয় রোগ হতে পারে। অনেকের ক্ষেত্রে দেখি অ্যালার্জি, ফুসকুড়ির মতো দেখা যায়। মশার হাত থেকে বাঁচার জন্য যে কয়েলটি ব্যবহার করছে বা অ্যারোসল ব্যবহার করছে, এটিও কিন্তু তাকে আবার মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। মশার কয়েল ব্যবহারে নিরুৎসাহিতের পাশাপাশি এর উৎপাদন, বিপণন ও বাজারজাতকরণে নজরদারির তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। দাম নির্ধারিত থাকলেও বিক্রেতার হাত ঘুরে বেড়ে যাচ্ছে এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম। 12 কেজিতে বাড়তি গুনতে হয় অন্তত 150 টাকা, যার চাপে ফেলছে ভোক্তাকে। ক্রেতা ঠকানোর এই দায়ে নিয়ন্ত্রক সংস্থা বিইআরসিকে নিতে হবে বলে দাবি ক্যাবের। যদিও বিইআরসি বলছে দাম নিয়ন্ত্রণে কঠোর হলে রয়েছে সিলিন্ডার উধাও হওয়ার শঙ্কা। এ অবস্থায় ভোক্তা অধিকার আইনে অভিযোগ দেওয়ার পরামর্শ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালকের। সাইফুল ইসলামের রিপোর্ট। রান্না চুলায় বসিয়ে এক মুহূর্তের জন্য সরতে চান না কেরানীগঞ্জের বাসিন্দা শাহিদা আক্তার। কেননা 1270 টাকা মূল্যের 12 কেজি গ্যাসের একটি সিলিন্ডার কিনতে হয়েছে 1450 টাকায়। এক এক জায়গা থেকে এক এক রকম ওনারা রেট নিচ্ছে, সরকারের কথা থেকে মানতেই চাচ্ছে না। এদিকে 12 কেজির সিলিন্ডার কিনতে রাজধানীর বাংলা মোটরের রুটি ব্যবসায়ী তোতামিয়াকে গুনতে হয়েছে 1400 টাকা। মোট 1400 টাকা খরচ আমার। সর্বোচ্চ খুচরা মূল্যের চেয়ে কেন বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে ক্রেতাকে? ডিলারদের উত্তর, সিলিন্ডার পৌঁছে দিতে দূরত্ব ভেদে বাড়তি টাকা নেন তারা। সরকার রেটটা দিচ্ছে হচ্ছে আপনি আমার দোকান থেকে নিয়ে যাবেন, কিন্তু আমি যখন দিয়ে আসবো তখন একটা রেট হবে। নির্ধারিত দামের সঙ্গে আধা কিলোমিটার দূরত্বে পরিবহন খরচ বাবদ বাড়তি 50 টাকা নেওয়ার পক্ষে যুক্তি দিলেও এর বেশি অর্থ আদায়কে প্রতারণা হিসেবে দেখছেন খুচরা বিক্রেতাদের অনেকেই। সবাই জানে যে এটা গভর্নমেন্টের রেট, তো সেই ক্ষেত্রে আমরা চাইলেও পারবো না বেশি নিতে। প্রতিটা সিলিন্ডারে 100 টাকা 200 টাকা করে বেশি নেওয়া হচ্ছে। মনে হয় না যে ডিলার পর্যায়ে মনিটরিং হচ্ছে। গ্রাহক ঠকিয়ে গ্যাস বিক্রির এই বিপণন কাঠামো দায় এখাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসিকে নিতে হবে বলে যুক্তি ভোক্তার অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাবের। ভোক্তা অধিদপ্তর মনে করে যে এটা বিআরসি দেখবে, আর বিআরসি লোকবল নেই, এই অজুহাতে তারা এগুলোর কোনো খোঁজখবর রাখে না। যে ব্যবসা করছে তার কাছ থেকে লাইসেন্স নিয়ে তাকে সঠিক পথে চালাবেন, কিন্তু তারা সেটা চালাচ্ছে না। বিইআরসির চেয়ারম্যান বলছেন, দাম নিয়ন্ত্রণে কঠোর হলে বাজারে তৈরি হতে পারে কৃত্রিম সংকট। চাহিদা এবং সরবরাহ কিছু করেন না। এটা মোবাইল কোড তো ক্যাবিনেট ডিভিশন পরিচালনা করায়। সারা দেশে মোবাইল কোডের সংখ্যাকে খুঁজ নেন কি হয়েছে, কমে গেছে। তো যদি এনফোর্সমেন্ট না থাকে ভোক্তা অধিকার এবং মোবাইল কোডের, ভেরি ডিফিকাল্ট টু এনশিওর। এবং একই সঙ্গে আপনি চাহিদা অনুযায়ী যদি সরবরাহ দিতে না পারেন, তারপরে মার্কেট থেকে নাই হয়ে যাবে। দাম বৃদ্ধির এই দুষ্ট চক্র থেকে মুক্তি পেতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করার পরামর্শ সংস্থাটির সাবেক মহাপরিচালকের। ভোক্তা আইনে যদি কেউ অভিযোগ করে, আমরা হিয়ারিং করে সেখানে আপনার এখানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইন অনুযায়ী বিধান রয়েছে। ক্রেতার কাছ থেকে নেয়া বাড়তি টাকা ক্যাশ মেমোতে না লেখারও অভিযোগ রয়েছে খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাসের সিলিন্ডার কিনছেন গ্রাহকরা, যাতে মাস শেষে হিসেবের খাতা হচ্ছে ভারী। এমন হরিলুটের বাজারে নিশ্চুপ ভূমিকায় সরকারি তদারকি প্রতিষ্ঠানগুলো। এ অবস্থার
উন্নতি কবে হবে, সেই উত্তর যেন শূন্যের কোঠায়। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। 4 লেন হওয়ায় এশিয়ান হাইওয়েতে উত্তরবঙ্গ থেকে রাজধানী ঢাকায় যাতায়াতের ভোগান্তি কমেছে, তবে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে আসেনি, উল্টো বেড়েছে। নিয়ন্ত্রণ না থাকার সুযোগে নিয়ন্ত্রণহীনভাবে মহাসড়কে ছোট বড় যানবাহন চলায় এর মূল কারণ বলছেন চালক যাত্রীরা। তবে পর্যাপ্ত জনবল না থাকায় যানবাহন নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না, জানায় হাইওয়ে পুলিশ। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। এ যেন নিয়মভঙ্গের মোহরা। মহাসড়কে সাইনবোর্ডে লেখা উল্টো পথে চলাচল নিষিদ্ধ। বাস্তবে হালকা যানবাহনের চালকরা নিয়ম অমান্য করে উল্টো পথে মহাসড়কে উঠে আসছেন। এতে নিয়মিত যানজট সৃষ্টির পাশাপাশি বাড়ছে দুর্ঘটনা ঝুঁকি। এছাড়া মহাসড়কের ওপরে গড়ে উঠেছে সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশার স্ট্যান্ড। 4 লেন হওয়ায় এশিয়ান হাইওয়েতে ঢাকা রংপুর মহাসড়ক হয়েছে প্রশস্ত, যেখানে দ্রুতগতির যানবাহনের জন্য রয়েছে আন্ডারপাস, ওভারপাস ও ফ্লাইওভার। তবে বগুড়া অংশে এই মহাসড়কে আইন অমান্য করে রিক্সা, অটোরিকশা, সিএনজি ও বটবটি নসিমনের মতো হালকা বাহন চলাচল করায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। হাইওয়ে পুলিশের দেওয়া তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত 9 মাসে 72টি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 81 জনের। হাইওয়ে পুলিশ মহাসড়কটির 16টি স্থানকে দুর্ঘটনা প্রবল হিসেবে চিহ্নিত করেছে, যার মধ্যে ঢাকা রংপুর অংশে 13টি ও বগুড়া নাটোরে 3টি স্পট। বাসের পাশেই নামে দিতে হয়, তাছাড়া প্যাসেঞ্জার শোনে না। যাত্রীরা লিয়ে আসে তারপর আসি আমরা আনি থাকলি তারা সেটা এনে উল্টা জল দিয়ে হেরে বাজার দিলে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। হাইওয়ে পুলিশ মহাসড়কে যানবাহন নিয়ন্ত্রণে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মামলা দিয়েছে 4736টি। জরিমানা আদায় হয়েছে প্রায় 2,06,67,975 টাকা। পর্যাপ্ত জনবল না থাকায় যানবাহন নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না, জানায় হাইওয়ে পুলিশ। বেপরোয়া গতিতে যারা গাড়ি চালায় তাদের বিরুদ্ধে নিয়মিত ব্যবস্থা গ্রহণ করতেছে এবং চালকদের সচেতনতা এবং ফিটনেসবিহীন গাড়ি যাতে রাস্তায় না চলতে পারে সেগুলোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যে লেনগুলো তৈরি করা হয়েছে 3 হুইলারের জন্য, সেই লেনগুলোতে বাস, ট্রাক এগুলো দাঁড়িয়ে আছে। মূল লেনে যখন এই 3 হুইলারগুলো যাচ্ছে, বাস ট্রাকে যারা আছে চালকরা তারা দোষারোপ করছে, আমরা কেউই কোনো আইন মানছি না। সাধারণ যাত্রীদের দাবি, চালকদের দক্ষ করে তোলার পাশাপাশি মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে যাত্রীদের গন্তব্য নিরাপদ করা হোক। আব্দুল আওয়াল, সময় সংবাদ, বগুড়া। স্টিল টেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। সময় সংবাদে আরও থাকছে, এশিয়া কাপে ফাইনালের পথে এগিয়ে যাওয়ার লক্ষ্যে আজ ভারতের চ্যালেঞ্জ নেবে বাংলাদেশ। টিম ইন্ডিয়াকে হারানোর সুযোগ দেখছেন সিমন্স। পরপর 2 দিন ম্যাচ থাকায় অসন্তোষ। It is not a fair thing for any team to have to play back-to-back T20s. অতিরিক্ত পানির চাপে পদ্মার তাণ্ডব। একের পর এক ভিটেমাটি হারিয়ে দিশেহারা নদী পাড়ের বাসিন্দারা। অনেকের ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। এদিকে নদীটি টইটম্বুর থাকায় চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার প্রায় 11,000 পরিবার গত 1 মাস ধরে পানিবন্দী অবস্থায় মানবেতর দিন কাটাচ্ছেন। প্রশাসন বলছে নদী ভাঙন রোধে জরুরি ও স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে। জাহাঙ্গীর আলমের তথ্য ও ছবিতে রিপোর্ট। ফারাক্কার ভাটিতে ভারত থেকে আসা অতিরিক্ত পানির চাপে টালমাটাল পদ্মা। একের পর এক ভাঙছে তীর, নদীর পেটে ভিটেমাটি ও গাছপালা। বাড়িঘর হারিয়ে দিশেহারা নদী পাড়ের বাসিন্দারা। চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলার 5টি ইউনিয়নে পদ্মায় পানি বাড়া কমা যে অবস্থাতেই থাকুক, ভাঙনের মাত্রা তীব্র। সাজানো ঘরবাড়ি নদীতে চলে যাওয়ায় মাথা গোজার ঠাঁই হারিয়ে খোলা আকাশের নিচে কোনো মতে সংসার পেতেছেন অনেকেই। নদীর টইটম্বুর থাকায় গত 1 মাস ধরে পানিবন্দী এই 2 উপজেলার প্রায় 11,000 পরিবার। বাড়িঘর, দোকানপাট ও রাস্তাঘাট তলিয়ে ভোগান্তি চরমে। একটা বাড়ি আসলে ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে, আবার এই বাড়িটাকে গোটা করতে অনেক ব্যয়বহুল খরচের ব্যাপার আছে। এদিকে ভারতীয় সীমান্তবর্তী চরাঞ্চলের বাসিন্দাদের নতুন ভোগান্তি পদ্মাপাড়ের খেয়াঘাটগুলো। স্থানীয়দের অভিযোগ, ইজারাদারদের যোগসাজশে নদীতে নৌকার সিন্ডিকেট গড়ে উঠেছে। অতিরিক্ত ভাড়া গুনতে হয় যাত্রীদের, এমনকি একটি ডাবেরও টোল দিতে হচ্ছে। বিষয়গুলো স্থানীয় প্রশাসনকে একাধিকবার জানিয়েও প্রতিকার মেলেনি। 25 কেজি নুন নিয়ে গেলে 50 টাকা ভাড়া চাহে, একটা বাচ্চা ছেলে নিয়ে আসলে তারও ভাড়া চাহে। কিছুদিন আগে হয়তো 30 টাকা নিত, এখন তো 40 টাকা নাই। যতগুলা সিরিয়াল করবেন, যতগুলা খাদ্য আছে সব কিছু পয়সা নাই। যাত্রী হয়তো একটা নৌকাতে 100 পারবে, কিন্তু যাত্রীর জন্য বসত দূরে দাঁড়িয়ে থাকারও অসম্ভব।
এটা আমাদের অত্যন্ত একটা জানের ভয়াবহ। উপজেলা প্রশাসন বলছে ভাঙন রোধে জরুরি ভিত্তিতে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে, আর অতিরিক্ত টোল আদায়কারীদের বিরুদ্ধেও নেওয়া হবে আইনি পদক্ষেপ। অভিযোগ পাওয়ার সাথে সাথেই ইজারাদারকে আমি সতর্ক করেছি যে নদী ভাঙন প্রবণ এলাকাতে যে সকল মানুষের ঘরবাড়ি ভেঙে যাচ্ছে তারা যেন খুব স্বল্প মূল্যে নৌকাতে করে তারা একটু নিরাপদ জায়গায় যেতে পারে সেই ব্যবস্থাটা করার জন্য। গত এক মাসে পদ্মার ভাঙনে জেলায় 1.5 শতাধিক বাড়িঘর নদীতে বিলীন হয়েছে। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। দেখছেন সময় সংবাদ। কক্সবাজারের চকরিয়ার ডুলা হাজারায় ছুরিকাঘাতে হত্যা করা হয় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনকে। এ ঘটনায় হত্যা ও অস্ত্র আইনে 2টি মামলা হলেও 1 বছরে আতঙ্ক কাটেনি স্থানীয়দের। বিচার প্রক্রিয়া শেষ পর্যায়ে থাকলেও আসামিদের হুমকিতে সাক্ষীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সময়টা 2024 সালের 24 সেপ্টেম্বর। একটি নির্জন রাতে বিভীষিকা বদলে দিয়েছে কক্সবাজারের চকরিয়ার দুলহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামের পুরো চিত্র। এই গ্রামেই ডাকাত দলের ছুরিকাঘাতে নিহত হন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট মোহাম্মদ তানজিম সারোয়ার নির্জন। ঘটনার পর থেকেই সন্ধ্যার পর বাইরে বের হওয়া বন্ধ করে দিয়েছেন গ্রামবাসীরা। এই ঘটনায় হত্যা ও অস্ত্র আইনে দায়ের হওয়া 2 মামলায় মোট 18 জনকে আসামি করা হয়। তাদের মধ্যে 12 জন গ্রেপ্তার হলেও এখনও পলাতক রয়েছে 6 জন। এখন যারা ডাকাত ধরা পড়ে নাই ওরা আবার আক্রমণ করতে পারে, এখানে আমাদের পাড়ার মধ্যে এই জন্য সবাই বইয়া আছে। আমরা সত্য সাক্ষী দেওয়াতে ওই মেম্বার আমার উপর গত 3 দিন আগে আমার উপর হামলা করে, আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি। কোর্টে এজলাসে কয়েকবার হুমকি দেয়, দুর্দর্শ ডাকাত হেলাল সে এবং হচ্ছে যে মানে জানে মেরে ফেলার হুমকি দেয়। এটা আমরা আসলে কোর্টকে পিটিশন আকারে জানিয়েছি। পুলিশ বলছে মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত ও চার্জশিট দাখিল করা হয়েছে। এখন পর্যন্ত এরকম কোনো সাক্ষী আমাদেরকে বলে নাই, তবে আমরা প্রত্যেকটা সাক্ষীর খোঁজখবর আমাদের আছে। টাঙ্গাইল জেলার সন্তান লেফটেন্যান্ট মোহাম্মদ তানজিম সারোয়ার নির্জন 2022 সালে বাংলাদেশ মিলিটারি একাডেমির 82তম দীর্ঘমেয়াদী কোর্স থেকে কমিশন লাভ করেন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানে ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত হয়েছে। পুলিশ জানায় গতকাল রাতে কুষ্টিয়ার দৌলতপুর থেকে পিকআপ ভ্যানে কাঁচামাল নিয়ে সাভারের গ্যান্ডা বাজারে যাচ্ছিল। পথে কল্যাণপুর এলাকায় পৌঁছালে গাড়ির সামনের বাম পাশের চাকা পাংচার হয়ে যায়। এ সময় তারা সড়কের পাশে গাড়ি থামিয়ে মেরামত কাজ করছিলেন চালক নাজমুল ও হেলপার কাউসার। হঠাৎ ঢাকাগামী চাল বোঝায় দ্রুতগতির একটি ট্রাক পিকআপ ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা। দুর্ঘটনা কবলিত ট্রাক ও পিকআপ ভ্যান জব্দ করেছে পুলিশ। সময় সংবাদ। দেশের বাইরের খবর। ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার অর্থ হামাসকে পুরস্কৃত করা। জাতিসংঘের সাধারণ পরিষদের দেয়া ভাষণে এমন মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অধিবেশনে কাতারের আমির অভিযোগ করে বলেন, দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের হামলা গাজায় যুদ্ধবিরতি আলোচনাকে ভেস্তে দেওয়ার চেষ্টা। এদিন গাজা যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে হাল না ছাড়ার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এদিকে অবরুদ্ধ উপত্যকায় দখলদার বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 36 জন। জাতিসংঘের সাধারণ পরিষদের মঞ্চে যখন গাজা যুদ্ধ বন্ধে চলছে তুমুল তর্ক বিতর্ক, তখনও অবরুদ্ধ উপত্যকায় ইসরায়েলি সেনাদের নৃশংসতার বলি হচ্ছেন ফিলিস্তিনিরা। স্থানীয় সময় মঙ্গলবার গাজার দক্ষিণাঞ্চলে দখলদারদের অভিযানে নিহত হন বেশ কয়েকজন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এরই মধ্যে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, জ্বালানি সংকটের কারণে কয়েকদিনের মধ্যেই অবরুদ্ধ এলাকার হাসপাতালগুলোর গুরুত্বপূর্ণ বিভাগ বন্ধ হয়ে যেতে পারে। এতে রোগীরা নিশ্চিত মৃত্যুর মুখে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে। একই দিন জাতিসংঘের ৮০তম অধিবেশনে গাজা যুদ্ধ বন্ধে বরাবরের মতো আন্তর্জাতিক সম্প্রদায়কে হাল না ছাড়ার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। শান্তি, মর্যাদা, ন্যায় বিচার, মানবতা, এমনকি পৃথিবীকে সুরক্ষিত করার জন্য সকলের একসঙ্গে কাজ করা সম্ভব বলেও জানান তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় ফিলিস্তিনকে রাষ্ট্রের মর্যাদা দেওয়ার পদক্ষেপের তীব্র সমালোচনা করেন তিনি। বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে একতরফা স্বীকৃতি দেয়া হামাসকে পুরস্কৃত করার শামিল। ভাষণে ট্রাম্প গাজার যুদ্ধ দ্রুত বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, তাৎক্ষণিকভাবে আলোচনায় বসতে হবে, হামাসের হাতে বন্দী জিম্মিদের ফিরিয়ে আনতে হবে। চলমান সংঘাতকে উস্কে দেওয়ার জন্য এ সভার কিছু সদস্য একতরফাভাবে ফিলিস্তিন
ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছে। এতে হামাস সন্ত্রাসীরা তাদের ভয়াবহ নৃশংসতার জন্য বিশাল পুরস্কার পেয়ে যাবে। সাধারণ পরিষদের ফাঁকে মুসলিম নেতাদের সঙ্গে গাজা যুদ্ধ নিয়ে সাইডলাইন বৈঠক করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এতে অংশ নেন কাতার, জর্ডান, তুরস্ক, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিশর, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের নেতারা। আলোচনাটি সফল হয়েছে বলে দাবি করেন ট্রাম্প। পাশাপাশি ইসরায়েলও শিগগিরই আলোচনায় যোগ দেবে বলে আশা প্রকাশ করেন তিনি। বিশ্ব নেতাদের এই তালিকায় নাম উঠেছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোরও। ট্রাম্প যদি নোবেল শান্তি পুরস্কার চান তবে তাকে গাজা যুদ্ধ থামাতে হবে বলে মন্তব্য করেন তিনি। নিউ ইয়র্কের অধিবেশনে বক্তব্য দিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এ সময় তিনি অভিযোগ করে বলেন, চলতি মাসের শুরুর দিকে দোহায় হামাসের রাজনৈতিক নেতাদের লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলা ছিল গাজায় যুদ্ধবিরতির আলোচনাকে ভেস্তে দেওয়ার চেষ্টা। মৌসুমীর সাথী, সময় সংবাদ। জাতিসংঘের সাধারণ পরিষদ মানেই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ব্যস্ত কূটনীতি, কড়া নিরাপত্তা আর স্থবির ট্রাফিক। এবার সেই চিত্রেই ধরা পড়ল এক ভিন্ন রং। ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোকে রাস্তায় থামালেন পুলিশ, কারণ সে সময় পার হচ্ছিল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের গাড়িবহর। হালকা হাসি আর কৌতুকের ছোঁয়ায় মুহূর্তটি রাজনীতির চাপা পরিবেশেও এনে দেয় কূটনীতির মজাদার দিক। I'm waiting in the street because everything is frozen for you. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন মানেই নিউ ইয়র্কে এক ভিন্ন আমেজ। বিশ্বের শীর্ষ নেতাদের আসা যাওয়া, ব্যস্ত কূটনৈতিক আলোচনার ভিড়, সর্বোচ্চ নিরাপত্তার কারণে রাস্তাঘাট প্রায় অচল হয়ে পড়ে। শহর জুড়ে তখন সাধারণ মানুষের পাশাপাশি যানজটে আটকে যান রাষ্ট্রপ্রধানরাও। এবার সেই অভিজ্ঞতা হলো ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর। এক পুলিশ কর্মকর্তা তাকে ফুটপাতে দাঁড় করিয়ে রাখলেন, কারণ চলতি পথে ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাড়িবহর। ঘটনাটি যেভাবে ক্যামেরায় ধরা পড়লো তাতে রাজনীতির চাপা টানাপোড়েনের ভেতর এক টুকরো হালকা হাসির খোরাক জাগলো। স্থানীয় সময় সোমবার ম্যাক্রো যখন ফরাসি প্রতিনিধি দল নিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন, তখন তাকে থামিয়ে দেন এক পুলিশ কর্মকর্তা। ওই কর্মকর্তা তাকে বলেন তিনি দুঃখিত, এই মুহূর্তে সব থমকে আছে একটি গাড়ি বহরের জন্য। এ সময় ম্যাক্রো হাসতে হাসতে পুলিশ কর্মকর্তাকে বলেন তিনি যদি গাড়ির বহরটা না দেখে থাকেন তাহলে তাকে রাস্তা পার হতে দিতে। এই রসিকতার মধ্যেই লুকিয়ে ছিল কূটনীতিকের সহজাত কৌশল, সংকটের মধ্যেও কৌতুক দিয়ে পরিবেশ হালকা করার চেষ্টা। রাস্তা পার হতে না পেরে ফুটপাতে আরো এক ধাপ এগিয়ে ম্যাক্রো ফোন করলেন ট্রাম্পকে। ফোন ধরতেই মার্কিন প্রেসিডেন্টকে তিনি বলেন তার জন্য সবকিছু বন্ধ হয়ে রয়েছে। এ সময় দুই নেতার মধ্যে উষ্ণ বন্ধুত্বপূর্ণ আলাপ হয়। আলোচনায় স্থান পায় গাজার মতো গুরুত্বপূর্ণ ইস্যুও। বিশ্লেষকরা বলছেন জাতিসংঘ অধিবেশনের মতো মঞ্চে সাধারণত শোনা যায় কঠিন কূটনৈতিক ভাষণ, কড়া সমালোচনা, কিন্তু এই ছোট্ট ঘটনাটি দেখালো আন্তর্জাতিক রাজনীতির পেছনেও রয়েছে মানবিক রসিকতা। ট্রাফিকের ভোগান্তি কিংবা নিরাপত্তার কারণে রাস্তা বন্ধ হওয়া, এসব যন্ত্রণা কেবল সাধারণ মানুষের নয়, রাষ্ট্রপ্রধানদেরও। মৌসুমীর সাথী, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। খেলার খবর। এশিয়া কাপের বিগ ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ আসরের সবথেকে শক্তিশালী দল ভারত। এই ম্যাচ জিতলে ফাইনালে এক পা দিয়ে ফেলবে লিটন দাসের দল। টাইগাররা সমীহ পাচ্ছে মেন এন্ড ব্লুদের কাছ থেকেও। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8:30টায়। সাব্বির মিথুনের রিপোর্ট। ভারত বাংলাদেশ মানেই আলাদা উত্তাপ। রাজনৈতিক কারণ আছে, বৈশ্বিক মঞ্চে দুদলের ক্লোজ কিছু ম্যাচও আরেকটা কারণ। তবে ভারতের বিপক্ষে টি-20 ফরম্যাটে শক্তিমত্তায় বহু গুণে পিছিয়ে টাইগাররা। 17 দেখায় মাত্র 1 জয়, তাও বছর 6 আগে। তবুও ক্রিকেটটা যেহেতু অনিশ্চয়তার খেলা, দুবাইতে সব পরিসংখ্যান একপাশে রেখেই খেলতে নামবেন লিটনরা। সব দলেরই ভারতকে হারানোর সক্ষমতা আছে। খেলাটা হয় একটা নির্দিষ্ট দিনে। ভারত আগে কি করেছে সেটা তখন কোনো কাজে আসে না। ম্যাচের দিন ওই 3.5 ঘন্টায় কি হলো সেটাই আসল। আমরা আমাদের সেরাটা খেলবো, ভারতের ভুলের অপেক্ষায় থাকবো, এভাবেই ম্যাচ জেতা যায়।
বাংলাদেশকে আত্মবিশ্বাস যোগাবে তাদের সাম্প্রতিক ফর্ম। শ্রীলঙ্কাকে হারিয়ে মোমেন্টাম আছে টাইগার শিবিরে, টপ অর্ডার রান পাচ্ছে, রানে ফিরেছেন তাওহিদ হৃদয়ও। তাই তো সমীহ জানাচ্ছে টিম ইন্ডিয়া। General principle is respect everyone, fear no one, and it's আমরা বাংলাদেশকে সম্মান করি। তারা এখন টি-20তে উন্নতির পথে আছে। শুরুর দিকে কয়েকজন আক্রমণাত্মক ব্যাটসম্যানও আছে। তাদের মোস্তাফিজ একজন চ্যাম্পিয়ন, সে অনেক দিন ধরে খেলছে, একজন খুব দক্ষ বোলার। আমি মনে করি কেউ যদি আন্তর্জাতিক পর্যায়ে দীর্ঘ সময় ধরে এত ভালো করে এবং এরপর আইপিএলে গিয়েও খুব ভালো পারফর্ম করে, সেটা অবশ্যই প্রশংসনীয়। আমরা এই চ্যালেঞ্জটার দিকে তাকিয়ে আছি। trying to put their best foot forward and give their best performance. দুবাইয়ের মন্থর উইকেটে দায়িত্বটা বেশি মোস্তাফিজ শেখ মেহেদির ওপর। উইকেটের আচরণ এ দুজনেরই পক্ষে, তবে পার্থক্য করে দিতে পারে ফিল্ডিং। দুবাই আউটফিল্ডে ফিল্ডিং করাটা কঠিন। পাকিস্তানের বিপক্ষে প্রায় এক হালি সহজ ক্যাচ হাতছাড়া করেছে ভারত। মেন ইন ব্লুদের ওই ভুলগুলোই ম্যাচে এগিয়ে দিতে পারে বাংলাদেশকে। জেমস প্যামেন্টের অধীনে ফিল্ডিং সেশনে বাড়তি ঘাম ঝরিয়েছে টিম টাইগার। লিটনের চোট নিয়ে গুঞ্জন থাকলেও টিম ম্যানেজমেন্ট আশাবাদী টাইগার অধিনায়ককে নিয়ে। পেশির টানে যদিও এই ব্যাটার নিজের ব্যাটিং অনুশীলন করতে পারেনি পুরোপুরি। ভারতের বিপক্ষে টস ভাগ্যটাও হবে গুরুত্বপূর্ণ। ভারতকে হারাতে হলে বাংলাদেশকে টেনে আনতে হবে দীর্ঘ 6 বছর আগের দিল্লি স্মৃতি। সেই দিল্লি স্মৃতি দুবাইতে যদি পুনরাবৃত্তি করতে পারে, তাহলেই লিটন কুমার দাসের দল হারাতে পারবে আনবিটেন টিম ইন্ডিয়াকে। এবং তা যদি করে দেখানো সম্ভব হয়, তাহলে এবারে টুর্নামেন্টে হট ফেভারিটের সিটে বসবে টিম টাইগার্স। দুবাই থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। পাচার হওয়া অর্থ ফেরাতে বিশ্ব ব্যাংকের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে অজয় ইউনুস বৈঠক। এলডিসির উত্তরণে ডব্লিউটিওর সমর্থন প্রত্যাশা। জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে মত ভিন্নতা, সংসদের মাধ্যমে সংবিধান সংস্কার চায় বাম দলগুলো। প্রতিষ্ঠিত পন্থা পাশ কাটালে ভয়ঙ্কর নজির তৈরির শঙ্কা। এবং মশা থেকে বাঁচতে কয়েল জ্বালিয়ে উল্টো স্বাস্থ্য ঝুঁকি। বাড়ছে শ্বাসকষ্ট, ফুসফুস ক্যান্সার সহ নানা রোগের শঙ্কা। মশারি ব্যবহারের পরামর্শ চিকিৎসকের। এই ছিল সময় সংবাদে। এরপরে সময়ের বাণিজ্য, সঙ্গে থাকবেন সাদিক ইমন। ধন্যবাদ রাইসা। এই সময়ের বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পরই, সঙ্গে থাকুন সময়ের।